এখন যে এন্ট্রি ফিগুলো ছিল সবগুলোই টোটালি ফ্রি আছে। একে বলছিল পারমদন ফরেস্টের ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু পারমদন ফরেস্টের ভিতরে কিন্তু প্রবেশ করা আদৌ যায় না। কিন্তু আপনারা বিভিন্ন গাছের চারা এইগুলো কিন্তু পেতে পারেন। এখন দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের যে জায়গাটা পাখিরালয়। ফরেস্ট যদি তোমাদের পুরোটা ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার তোমাদের হাঁটতে হবে। বন্ধুরা, পারমদন ফরেস্টে হাঁটতে হাঁটতে এখন যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে এখানকার বাঁদর। ওই দেখো, নীলকুঠিতে কিন্তু সম্ভবত টিকিট চালু হবে খুব তাড়াতাড়ি। দেখো, নো এন্ট্রি কিন্তু লিখে দেওয়া। বন্ধুরা, আমি এখন যে জায়গাটা গেছি এটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, যাকে কিন্তু হিডেন জেম অফ কলকাতা বলা হয়। কলকাতার কাছে এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, দেখুন শুধু বড় বড় গাছ এবং বিভিন্ন পাখির কলরবে এই জায়গাটা আসলে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন এই জায়গাটা কিন্তু এখন সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের থেকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রবেশ মূল্যের জন্য কোনো টিকিট নেই। প্রবেশ করতে হবে 9:30 থেকে 3:30 অবধি প্রবেশ, এবং 4টের মধ্যে বা 4:30 মধ্যে সবাইকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু পিকনিক করার জন্য শীতের সময় একটা খুব ভালো জায়গা। চলুন জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এবং এখানে কিন্তু আপনাদের প্রায় 300-রও বেশি কিন্তু হরিণ রয়েছে এবং রয়েছে নানা প্রজাতির বাঁদর। হেই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জায়গায় স্বাগতম। আজকে কিন্তু ফেব্রুয়ারি মাসের 13 তারিখ। এখন আমি যাচ্ছি পারমদন ফরেস্ট। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি বানেশ্বরপুর থেকে ছাড়িয়ে ভবানীপুর বাজারের মাঝখানে। দেখো, ওই দেখো দেখা যাচ্ছে ওই সব বর্ডার, কিন্তু অর্থাৎ আমার ডান দিকে যতটা দেখা যাচ্ছে ওই দিকেই কিন্তু মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই কিন্তু বর্ডার, আর তার পাশ দিয়ে এই ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি পারমদন আদর্শ গ্রাম। দেখো, এইটা হচ্ছে পারমদন ফরেস্টের আগে সেই বাজারটা। এই বাজার থেকে এই যে রাস্তা চলে গেল, আর এই দিক দিয়ে হচ্ছে পারমদন ফরেস্ট। যত সামনে যাচ্ছি দেখো এই যে এরিয়া দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে বিভিন্ন বাঁশ গাছ এইগুলো শুরু হয়েছে, এবং এই পাশে কিন্তু বাড়ি রয়েছে। এই সব জায়গায় এই বাড়িগুলোতে দেখো এই যে পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ওই হচ্ছে পারমদন ফরেস্টের যে গেট, বিভূতিভূষণ অভয়ারণ্য দেখো লেখা রয়েছে। এটা আছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের ঠিক সামনে আছি কিন্তু এখন। এইমাত্র কাউন্টার থেকে কথা বলে আসলাম। এখানে কিন্তু আগে যেমন সিস্টেম আছে সেরকমই আছে, কোনো হরিণ টরিণ বা কোনো কিছুই যেগুলো ছিল সমস্ত কিছুই ঠিকভাবে আছে এবং সেইভাবেই পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধুমাত্র এখানে প্রবেশ মূল্যটা এটা কিন্তু নেওয়া হচ্ছে না। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার। এটা যদিও এখন অতটা দরকার নেই, তবে এখানে যে অফিসাররা রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন সরকারিভাবে আপনারা বিভিন্ন গাছের চারা বা এইগুলো কিন্তু নিতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। বিভূতিভূষণ অভয়ারণ্য বা আপনাদের কাছাকাছি যেমন এরকম অভয়ারণ্য রয়েছে বা ফরেস্ট, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন গাছের চারা এইগুলো কিন্তু পেতে পারেন। চলুন এখন বন দপ্তরে এখানে যারা দায়িত্ব রয়েছে ওনাদের কাছ থেকে শুনে নেবো যে এখান থেকে যদি চারা নিতে চান আপনারা তার জন্য কী ব্যবস্থা আপনাদের নিতে হবে বা কী প্রয়োজন। স্যার, আমাদের একটু বলবেন যে এখান থেকে যদি কেউ চারা নিতে চায় গাছে, তাহলে তাদের কি ব্যবস্থা নিতে হবে বা কি দরকার? দেখেন, চারা আমাদের জুলাই মাসে দেওয়া হয়, সেটা 14 থেকে 20 তারিখের মধ্যে। এবার যদি কোনো ব্যক্তি 4-5টা গাছ নেয় তখন কোনো অ্যাপ্লিকেশন লাগে না, এমনিই দেওয়া হয়। আর যদি 10টা-20টার বেশি লাগে তখন তাকে সেই ব্যক্তিকে হয় ক্লাবের কোনো প্যাডে চিঠি লিখে আনতে হবে, বা স্কুল কলেজ এরকম প্যাডে লিখে আনলে তখন দেওয়া হয়। 50টা মতো দেওয়া হয় চারা। আচ্ছা, আর এখন একটু জঙ্গলটা সম্পর্কে বলে দেবেন যে এখন কি পুরো ফ্রি অফ কস্ট? এখন যে এন্ট্রি ফিগুলো ছিল সবগুলোই টোটালি ফ্রি আছে। বাইক, গাড়ি, পিকনিক এন্ট্রি সবই ফ্রি আছে। আচ্ছা, বাইক নিয়ে কতটা যেতে পারছে? একই আছে, 4:30-র মধ্যে বেরোতে হবে। না, সকাল 9টায় খোলে, 3টেই ঢুকতে দেওয়া বন্ধ হয়ে যায়, আর 4টের মধ্যে সকল ভিজিটরকে বেরিয়ে আসতে হয়। আচ্ছা, এইটা হচ্ছে এখানে নিয়ম। আর পাখি আলয় যেমন ছিল সমস্ত কিছু সেমই আছে, তাই তো? যা ছিল তাই আছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। বন্ধুরা দেখো, এখানে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করা নিষেধ। শুধুমাত্র পাখিরালয় সামনে যতটুকু আছে এইটুকু ডিস্টেন্সে আপনারা ভিডিও করতে পারেন। আর দেখুন এই জায়গাটা হচ্ছে পারমদন ফরেস্টের পিকনিক স্পট। এই জায়গাটা ওই যে হচ্ছে প্রবেশ পথ থেকে এইটা হচ্ছে পারমদন ফরেস্টের পিকনিক স্পট, এবং এখানে কিন্তু গাড়িগুলো রাখা হয়। গাড়িগুলো রেখে ওই দেখুন ওইখানে কিন্তু বসার বিভিন্ন জায়গা রয়েছে। এই সাইড দিয়ে ঘুরেও আসা যায়। যখন ফিরবো তখন কিন্তু এই সাইড দিয়ে ফিরবো।
এখন আমরা একটু পারমদন ফরেস্টের ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব। দেখুন আগেবার যখন এসেছিলাম তার থেকে কিন্তু পারমদন ফরেস্টের এখন ভিউটা কিন্তু আলাদা, কারণ এখন কিন্তু পাতা ঝরা শুরু হয়েছে। প্রত্যেকটা ফরেস্ট বা জঙ্গল কিন্তু এই মরশুমে একটা অন্যরকম রূপ ধারণ করে। এখন পারমদন ফরেস্টের যে মেইন গেট সেটা দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করেই সামনে কিন্তু আমাদের সেই পাখিরালয়, যেখানে পাখিদের রাখা হচ্ছিল। বন্ধুরা, বাংলা সাহিত্যের অন্যতম কবি ও সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এই জঙ্গলের নামকরণ করা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পথের পাঁচালীর অপু চরিত্রের স্রষ্টা। তিনি কিন্তু এই বিশ্ব প্রকৃতি সম্পর্কে তার একটা আলাদা রকম টান ছিল। দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের যে জায়গাটা পাখিরালয়, অর্থাৎ যেখানে পাখিরা থাকে সেই জায়গাটায়। দেখো পাখিদের কিচিরমিচির শব্দ কিন্তু তোমরা অলরেডি শুনতে পাচ্ছ। এবং দেখো এই জায়গাটায় কিন্তু বিভিন্ন প্রজাতির পায়রা রয়েছে। ওই দেখো ময়ূরের মতন দেখতে একটা পায়রা, এবং ওই সাইডটায় কিন্তু ময়ূরও দেখতে পাওয়া যায়। আর এইখান থেকে গিয়ে এই জায়গাটা কিন্তু ঘন জঙ্গল। এইটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের পাখিরালয়, যেখানে পাখিরা মুক্তভাবেই থাকতে পারে। এবং এই পাশে কিন্তু একটা শিশু উদ্যান রয়েছে। এইটা হচ্ছে পাখিরালয় এবং এর এই সাইডে কিন্তু একটা শিশু চিলড্রেন পার্ক। বন্ধুরা, বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টে এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখিরালয়, এবং যে পাখির শব্দগুলো শুনতে পাচ্ছেন এখান থেকেই। আর এর এই সাইডেই কিন্তু রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা পার্ক বা শিশু উদ্যান। চলুন আমরা এখন এর থেকে সামনের দিকে যাব, কারণ পুরো জঙ্গলটাই এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। বন্ধুরা, বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমদন ফরেস্টের সচরাচর যে সাইড দিয়ে মানুষ প্রবেশ করে, আজকে সেই সাইডটা নিয়ে প্রবেশ করে একটা ভিন্ন সাইড দিয়ে প্রবেশ করব। কারণ এই সাইডটা দিয়ে প্রবেশ করলে হরিণের দেখা পাওয়া কিন্তু সম্ভব। আর এখন 2:30 থেকে 3টের সময় কিন্তু সবথেকে বেশি হরিণ দেখা যায়। দেখো ওই গেটের সামনে কিন্তু এখন অনেক লোক ভিড় করেছে, মানুষজনের ভিড় দেখা যাচ্ছে ওইখানটায়। আমরা এখন সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব, যদি আমরা একটু হরিণ দেখতে পাই বা হরিণের দেখা পাই। দেখো সচরাচর কিন্তু এই জায়গাটা কিন্তু যখন ফিরে আসে তখন বাদে, তখন পরে কিন্তু এই জায়গাটা যেখানে হরিণদের। বন্ধুরা চলো সামনের দিকে, যদি কপাল ভালো থাকে এবার কিন্তু হরিণ দেখলেও দেখতে পারি। সামনে কিন্তু হরিণগুলোকে খাবার দেওয়া হয়েছে। দাঁড়িয়েছি সেই গেটের সামনে, যে গেটের সামনে থেকে কিন্তু হরিণ দেখা যায়, এবং হরিণদের কিন্তু এখন খেতে দেওয়া হয়েছে, অর্থাৎ 2:30 থেকে 3:30 বা 3টের মধ্যে খেতে দেওয়া হয়। ওদের কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে। দেখো এই যে গেট, দেখো অনেক মানুষ এসছে কিন্তু দেখতে, এবং এদের দেখছে কিন্তু। ওই দেখো হরিণ, প্রচুর হরিণ, প্রচুর হরিণ। আমি তো দেখেছি, এরা তো দেখেনি, ওরা দেখছে তো। পারমদন ফরেস্টে কিন্তু এইবার প্রথম সেটা হরিণ যেটা দেখার জন্য মানুষ আসে, সেটাই কিন্তু প্রথম আমরা দেখে নিলাম। কারণ যদি টাইমিংটা অন্যরকম হতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না। তার জন্য আগেই কিন্তু আমরা হরিণটা দেখলাম, অর্থাৎ যে দিকটা দিয়ে মানুষ ঘুরে আসে লাস্টে গিয়ে হরিণ দেখার জায়গাটা আসে। হয় কি সময়ের জন্য, সময়ের স্বল্পতার জন্য হরিণটা সঠিক টাইমে দেখতে পাই না, কিন্তু যেহেতু 2:30 দিকে আমি প্রবেশ করেছি, এইটা হচ্ছে হরিণ দেখার সবথেকে পারফেক্ট টাইম, এবং এই টাইমে কিন্তু এখানে হরিণগুলোকে খেতে দেওয়া হয়। সুতরাং হরিণগুলোকে আমরা প্রথমেই দেখে নিলাম। দেখো আমার পেছনে কিন্তু অনেক মানুষ রয়েছে, ওরাও কিন্তু দেখতে এসছে পারমদন ফরেস্টে। চলো এখন সামনের দিকে যাব এবং পুরো ফরেস্টটাকে আমরা ঘুরে দেখব। আমরা প্ল্যান নাম্বার 1161 থেকে কিন্তু শুরু করেছি, যেটা রাউন্ড ওয়াইজ কিন্তু অর্থাৎ ফিরে আসার সময় যেটা পড়ে সেটা দিয়ে কিন্তু আমরা এইবারের পারমদন ফরেস্ট ঘোরা শুরু করেছি। যারা পারমদন ফরেস্টে আসছে এবং ভাবছো কী করে আসবে, তাদের জন্য বলছি পারমদন ফরেস্টে আসতে হলে 92A যে রোড রয়েছে, অর্থাৎ বনগাঁ থেকে দত্তফুলিয়ার দিকে, এই রাস্তা ধরেও তোমরা চলে আসতে পারো। সিন্দ্রানী থেকে নলডুগারি হয়ে চলে আসতে পারো, বা
তোমরা কিন্তু যারা নীলকুঠি আসতে যাচ্ছ নীলকুঠি হয়েও কিন্তু এই জায়গাগুলো আসতে পারো। এই জায়গাগুলোতে কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম, অর্থাৎ আগের ভিডিওতে যে দুটো হরিণ আমরা দেখিয়েছিলাম সেই দুটো হরিণ কিন্তু এই জায়গাগুলো এই জঙ্গলগুলোতে ছিল। এটা হচ্ছে আমাদের পাতাঝরা পারমদন ফরেস্ট। দেখো এক অন্যরকম রূপ ধারণ করেছে। দেখো এই জায়গাগুলো দিয়ে কিন্তু সতর্কতে হাঁটা উচিত। দেখো এই যে একটা ডোবা রয়েছে। পারমদন ফরেস্টের ভিতরে জঙ্গলের দিকে কিন্তু আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাগুলোতে যখন হাঁটতে হয় তখন কিন্তু অনেকটা সতর্ক হয়ে হাঁটা উচিত, কারণ দেখো এই জায়গাগুলো কিন্তু যেখানে সেখানে সাপ বা এই জিনিসগুলো সাপ থাকতেই পারে, যেখানে সেখানে এই সব জঙ্গলে সাপ থাকতে পারে। চলো বেশ খানিকটা ভিতরে চলে এসেছিলাম, এখন একটু বাইরের দিকে যাব। অনেকে বলছিল পারমদন ফরেস্টের ভিতরে প্রবেশ করা যায়, কিন্তু পারমদন ফরেস্টের ভিতরে কিন্তু প্রবেশ করা আদৌ যায় না। বাইরের যে জায়গাটা আগে প্রবেশ করা যেত সেই জায়গাগুলো দিয়ে শুধুমাত্র প্রবেশ করা যায়। বিভিন্ন অর্কিড জন্ম নিয়েছে। যতগুলো অভয়ারণ্য দেখি বা সংরক্ষিত বন দেখি ভারতবর্ষে, এটা কিন্তু প্রথম শুরু করেছিল ব্রিটিশরা। অর্থাৎ ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে প্রথম তো ছিল বাণিজ্য করতে, কিন্তু যেদিন থেকে এখানের ভূখণ্ডের উপর তাদের শাসন কায়েম করে তারপর থেকেই কিন্তু এই বন দপ্তর বা বিভিন্ন যেখানে যে জঙ্গল এইগুলো অ্যাকচুয়ালি প্রাচীনকালে ছিল বিভিন্ন সম্পদের ভাণ্ডার। তার জন্য তারা আইন করে কিন্তু বন আইন করে, যাতে ফরেস্ট অ্যাক্ট বের করে, যে ফরেস্ট অ্যাক্টের মধ্যে বিভিন্ন জঙ্গলগুলোকে তারা নিয়ে আসে, যাতে সাধারণ মানুষ বা এখানকার যারা আদিবাসী এরা যে জায়গাতে বসবাস করতো সেইখানে কিন্তু এরা প্রথম এদের আধিপত্য বা কায়েম করে। এই জায়গাগুলোতে এই অ্যাক্টের মাধ্যমে যখন তারা নিয়ে আসে তারপরে কিন্তু এইখানে যারা অধিবাসী ছিল তাদের কিন্তু এই জায়গাগুলোতে বিতাড়িত করে, অর্থাৎ যারা প্রকৃতির কোলে মানুষ হতো। দেখো এই যে গাছগুলো, এই জঙ্গলের বিভিন্ন ফল বা ঔষধি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তাদের জীবনযাপন বা জীবিকা নির্ভর করত এই জঙ্গলের উপর। আদিবাসী মানুষগুলো এর উপর নির্ভর করেই কিন্তু বেঁচে থাকতো। কিন্তু ব্রিটিশরা এসে প্রথম এই জায়গাগুলোতে যেহেতু বিপুল সম্পদ লুকিয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে দামি দামি কাঠ রয়েছে, তাই বন আইন বা ফরেস্ট অ্যাক্ট করে এইগুলোকে তাদের করাপ্ত করলো, মানে সংরক্ষিত করলো, যে কি না বন খুব প্রয়োজনীয় এবং বনের যে পশু পাখি রয়েছে তাদেরও আমাদের রক্ষা করতে হবে, এরকম বলে এই জায়গাগুলোকে সংরক্ষিত করে দেওয়া হলো এবং মানুষগুলোকে এখান থেকে বের করে দেওয়া হলো। তার ফলে কিন্তু আমরা জানি ভারতবর্ষের প্রথম যে স্বাধীনতা আন্দোলন বলা হয় সাঁওতাল বিদ্রোহ, এরা কিন্তু এই সব জঙ্গলেই বসবাস করতো, এটাকে কেন্দ্র করেই কিন্তু হয়েছিল। তোমরা কারা কারা এই ভিডিও দেখে পারমদন ফরেস্ট দেখতে আসছো জানিও, কারণ পারমদন ফরেস্টের বিভিন্ন প্লারে আমি কিন্তু এই আমার চ্যানেলের যে স্টিকার রয়েছে এই স্টিকারটা লাগিয়ে দেবো। তোমরা কমেন্ট করে জানিও কত নম্বর প্লারের স্টিকারটা তোমরা দেখতে পেলে। চলো সামনের দিকে এগোনো যাক। এটা কিন্তু ভিতরে ঘটি গরম বিক্রি করছিলেন হেঁটে হেঁটে, অর্থাৎ যখন ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাবে বা কষ্ট হয়ে যাবে তখন যাতে কিছু খেতে পারে। দেখো এখন কিন্তু ক্রস করছি প্ল্যান নাম্বার 972 রয়েছে, 972 প্ল্যান নাম্বার 972 ক্রস করছি আমরা। এইবার গিয়ে একটা মোটামুটি 900-র কাছাকাছি গিয়ে একটা প্লারে এই স্টিকার একটা লাগাবো। বন্ধুরা এখন আমি যাচ্ছি পারমদন ফরেস্টের একটা গহীন জায়গা দিয়ে, যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে এবং এই জায়গাটা কিন্তু পারমদন ফরেস্টে আমার অনেক পছন্দের জায়গা। দেখুন এর থেকে একটু সামনের দিকে গেলেই দেখুন দুই সাইডে কিন্তু জঙ্গল রয়েছে, আমার পাশে রয়েছে এই যে তার কাটা রয়েছে, অর্থাৎ কাটা তারের লোহার বেড়ি দেওয়া রয়েছে যাতে পশু পাখিরা বা প্রাণীরা বাইরে বেরিয়ে না আসতে পারে বা বাইরের কেউ গিয়ে ভিতরে গিয়ে তাদের আক্রমণ না করতে পারে বা ক্ষতি না করতে পারে। এই বেড়াটার জন্যই কিন্তু অভয়ারণ্যর নাম। হরিণের পায়ের শব্দ কিন্তু আমরা পেয়েছি। দেখো ভিতরে কিন্তু যদিও অধিকাংশ হরিণই এখন খাবার যে জায়গাটা দেয় ওইখানটায় রয়েছে, তবুও এই জায়গাটা কিন্তু সত্যিই দারুণ মনোরম। জঙ্গলের প্রায় অপোজিট সাইড, এর থেকে একটু সামনের দিকে গেলেই
আমরা কিন্তু যে নীলকুঠি রয়েছে নীলকুঠির ঘাটে পৌঁছে যাব। চলো নীলকুঠির ঘাটে পৌঁছে দেখা হচ্ছে, কথা হচ্ছে। জঙ্গলে যারা ঘুরতে এসেছে দু একজনের সঙ্গে দেখা হলো, কথা হলে তাদের কাছ থেকে যে জিনিসটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে এই যে প্রশ্ন করলাম যে একেবারে ফ্রি অফ কস্ট করে দিয়েছে, এটাই কিন্তু সমস্যা হয়েছে। বললো যে একটা সমস্যা হয়েছে, দেখো ফ্যামিলিগতভাবে যে মানুষগুলো আসতো তাদের একটু চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘুরতে চলে আসছে, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যারা কাপল রয়েছে এদের সংখ্যা একটু বেড়ে গেছে। আর তাছাড়া এখানকার হরিণকে যে পরিমাণে খাবার দেওয়া হয় বা পশুদের, সেটা কিন্তু খুবই নগণ্য। যে আজকে যে খাবারটা দেওয়া হলো সেটা দেওয়া হলো মাত্র 2 বস্তা খাবার। আমি মনে করি বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি কোনোভাবে এই ভিডিও দেখে, হরিণ বা যে পশু রয়েছে তাদের মনে হয় 2 বস্তা খাবারের 300-350 হরিণের কিচ্ছু হয় না। তাদের খাবারের পরিমাণটা একটু বাড়ানো দরকার। অবশ্যই তারা আমাদের থেকে বেশি জানে, কিন্তু যেটা আমার মনে হলো সেটা আমি শেয়ার করলাম। তোমাদের কি মনে হয় 350 হরিণের 2 বস্তা খাবারে, তাও পুরোপুরি বস্তা ছিল না, কি হতে পারে? পশু পাখিগুলোকে যদি সংরক্ষণ না করা হয় ঠিকঠাক করে, তাহলে এই যে রিজার্ভ ফরেস্ট বা অভয়ারণ্য, এটা করার কোনো মানে হয় না আমি মনে করি। এবং এই বন দপ্তর কিন্তু দেখো বিভূতিভূষণ অভয়ারণ্য এরিয়াটাও অনেক জায়গা, এখানে কিন্তু অনেক পশুকে সংরক্ষণ করা যায়। টিকিট ফ্রি অফ কস্ট না করুক, টিকিটটা একটু বাড়িয়ে দিক, কোনো অসুবিধা নেই, কিছু টাকা নিক, তার পরিবর্তে বনটাকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করুক, এটাই কিন্তু চাই। দেখো এই যে হচ্ছে বিভিন্ন প্রকার গাছ রয়েছে, অর্থাৎ এই সমস্ত কিছু কিন্তু তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। আগের ভিডিওতে কিন্তু পুরো জঙ্গলটাকেই সাফারি করে তোমাদের সাথে দেখিয়েছি। এইবার দেখানোর কথা ছিল শুধু এই জঙ্গলটাকে যে ফ্রি অফ কস্ট করে দিয়েছে, এইটা কতটা সত্য বা সত্যিই কি ফ্রি অফ কস্ট করে দিয়েছে কিনা সেটার জন্য অবশ্যই গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই ফ্রি অফ কস্ট করে দিয়েছে। প্রবেশ করতে কোনো কিছু লাগবে না, পিকনিক করবেন, পিকনিক করে চলে যাবেন, কোনো চাপ নেই, পুরোপুরি ফ্রি। দেখুন ভিতরের গাছগুলো একটু দেখাই। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার জায়গা তোমাদের কভার করতে হবে। আমার কাছে একটা পেয়ারা রয়েছে, ঠিকঠাকই আছে, যদি একটু কাঁচা মনে হচ্ছে। চলো যেতে যেতে কথা হোক, খেতে খেতে। যে জায়গাটা আছি প্ল্যান নাম্বার 720 ক্রস করলাম, এবং প্ল্যান নাম্বার 720 থেকে 710-এর মধ্যে যে কয়েকটা গাছ আছে, বিশাল বড় বড় কয়েকটা গাছ আছে, এই গাছগুলো কিন্তু দেখতে পারমদন ফরেস্টের বাইরে যখন হাঁটবে একটু অন্যরকম লাগবে। এবং তোমাদের সুবিধার্থে বলে রাখি, এই যে গাছগুলো আমার পিছনে দেখতে পাচ্ছ বড় বড় গাছ, এই গাছগুলো কিন্তু অর্জুন বৃক্ষ, যার ছাল, এই দেখো এর উপরে যে ছালগুলো রয়েছে, অনেকে কিন্তু তার প্রিয় মানুষের নাম লিখে রেখে গেছে, কিন্তু এই ছালগুলো কিন্তু অনেক ঔষধি গুণ সম্পন্ন। স্বল্পতার জন্য কিন্তু একটু জোরে হাঁটতে হবে বা দৌড়াতে হবে আমাদের, না হলে কিন্তু পুরো জঙ্গলটাই আমরা কভার করে পারবো না। এতক্ষণ পর তোমাদের দেখাতে পাচ্ছি পারমদন ফরেস্টের পাশ দিয়ে বয়ে গেছে, দেখো এই দেখো ইছামতি রিভার। অর্থাৎ উপর থেকে যখন তুমি দেখবে, ড্রোন ভিউ তো আগের বার দেখিয়েছি, এর চলনের কোনো ঠিক নেই, অনেক এঁকে বেঁকে চলেছে, অর্থাৎ তার ইচ্ছে মতন নিজের মতন করে চলেছে। এই জন্য অনেকে তার বলে যে তার নাম রাখা হয়েছে ইছামতি। দেখো আমার পিছনে রয়েছে প্ল্যান নাম্বার 640। আমরা পৌঁছে গেছি কিন্তু বিভূতিভূষণ অভয়ারণ্য থেকে ওই সাইডে যে নীলকুঠি রয়েছে, যেটা কিন্তু এখন একটা প্রসিদ্ধ পিকনিক স্পট এবং প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয় এই জায়গাটায়, যেহেতু পাশে ইছামতি নদী রয়েছে, এই পাশে অভয়ারণ্য, ওই পাশে একটা সুন্দর পিকনিক স্পট, মাঝে দিয়ে নদী বয়ে গেছে, তার জন্য এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষ আসে। এই যে নৌকাগুলো রয়েছে, ওই পারে যে বোটগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে করেই কিন্তু যেতে হয় ওই সাইডটায়। এবং এই বোটগুলোতে এপার থেকে ওপারে পারাপার করতে মাত্র 10 টাকা করে লাগে জনপ্রতি, যেতে 10 আসতে 10। ওই পাশ থেকে গেলেও সেম, এই পাশ থেকে গেলেও সেম। আর যদি এইখানে প্রি ওয়েডিংয়ের জন্য তোমাদের হচ্ছে 700 থেকে 800 টাকা বা 1000 টাকায় মোটামুটি হয়ে যাবে, 1 থেকে 1.5 ঘন্টা ঘুরিয়ে দেবে। আর যদি জনপ্রতি 200 টাকা, এরকম 100 টাকা করে তোমাদের এমনি ঘুরতে নেয় এই জায়গাটায়। এবং ওখানে 10 মিনিটের মতো থেকে আবার এই পাশে চলে আসবো, কারণ সময় কিন্তু হয়ে গেছে 4টে থেকে 4:30-এর মধ্যে পারমদন ফরেস্ট থেকে আমাদের কিন্তু বেরোতে।
বন্ধুরা, পড়ন্ত বিকেলে এই জায়গায় কিন্তু সৌন্দর্যতা আরও কয়েক গুণ বেড়ে যায় এবং এই সময় কিন্তু সব থেকে বেশি বোটিং হয় এই জায়গাটায়। দেখো ওরা কিন্তু এই যে যারা যাচ্ছে এখন, এরা কিন্তু নৌকাটা নিয়ে নিয়েছে, কোনো মাঝি নেয়নি, নিজেরা গেল সমস্ত টাকা, অর্থাৎ কোনো মাঝি কিন্তু এখানে টাকা নেয় না। এইখানে কিন্তু একটা জায়গায় সবাইকে টাকা দিতে হয়, পরে এনরা লাস্টে গিয়ে ভাগ করে নেয়। এবং জানতে পারলাম এনরা কিন্তু টোটাল 16 জন আছেন এখানে, অর্থাৎ 16 জন পারাপার করাবে এবং টাকা কিন্তু একটা জায়গায় জমা রাখা হবে, লাস্টে গিয়ে এই টাকা। নাম্বার বলবো? হ্যাঁ বলুন। 81 81 67 67 37 37 16 16 98। 98। এখানে ঘুরতে কত টাকা করে লাগে 1 ঘন্টা? 1 ঘন্টা আমরা 100 টাকা করে নিই মাথা পিছু। যারা ঘুরতে আসে, হ্যাঁ, মাথা পিছু নৌকায়। প্রি ওয়েডিং এ কত টাকা লাগে? প্রি ওয়েডিংয়ে 1 ঘন্টা আমাদের রেট 1200 টাকা। এবার দেখা যাচ্ছে যদি আসে একটু কম বেশি করে দিতে হয়, কম বেশি করে দিতে হয়, তাই তো? কেননা ছেড়ে দিয়ে লাভ নেই, না, যখন যেমন তখন সেরকম। থেকে হেঁটে সামনের দিকে উঠলেই রয়েছে নীলকুঠি। কাটার সাহেবের নীলকুঠিতে এসে কিন্তু একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু সংস্কারের কাজ চলছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট স্পট একে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো এই জায়গাগুলো কিন্তু এই যে তৈরি হচ্ছে, এখানে সম্ভবত গেট তৈরি হবে। এবং দেখো আমার পেছনে এই জায়গাটা, এই দেখো পুরোটাই সংস্কারের কাজ চলছে। ওই পাশটা ফ্রি অফ কস্ট হয়ে গেলেও পারমদন ফরেস্টটা, নীলকুঠিতে কিন্তু সম্ভবত টিকিট চালু হবে খুব তাড়াতাড়ি, কারণ এরকম যখন সংস্কার বা সংরক্ষণের ব্যবস্থা করা হয় তখন কিন্তু সচরাচর টিকিটে চালু করারই কথা। নীলকুঠি কিন্তু এখানে অবশ্য বলে দিয়েছে নো এন্ট্রি, এখন থেকেই কিন্তু নীলকুঠিতে প্রবেশ নিষেধ। দেখো প্রত্যেকটা পিলারে এখানে লিখে দিয়েছে, দেখো নো এন্ট্রি কিন্তু লিখে দেওয়া, কিন্তু লিখে দিয়েছে ভিতরে প্রবেশ নিষেধ, মাথায় ভাঙবে না তো জীর্ণ বাড়ি, এস্তো মঙ্গলগঞ্জ, ভিতরে প্রবেশ নিষেধ। দেখুন প্লারগুলোতে প্রত্যেকটাই লিখে দিয়েছে। অর্থাৎ কিছুদিন আগে অবধি কিন্তু এখানে বিভিন্ন প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছিল, অনেক কিছু চলছিল, আর সেই জিনিসগুলো কিন্তু বন্ধ হতে চলেছে। বাইরে থেকে কিন্তু লিখে দিয়েছে নো এন্ট্রি, অর্থাৎ নীলকুঠিতে কিন্তু আপনারা এখন আর প্রবেশ করতে পারবেন না। এবং সংরক্ষণের কাজ চলছে, বাইরে দিয়ে যে দোকানটা ভিতরে ছিল মাঠের মধ্যে, সেই দোকানটাকেও কিন্তু তুলে দেওয়া হয়েছে। এবং পুরো নীলকুঠির যেহেতু ছাদটা জীর্ণ অবস্থা, তার জন্য কিন্তু প্রবেশ নিষেধ করে দিয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর প্রি ওয়েডিংয়ের শ্যুট হয়েছে, কিন্তু এখন প্রবেশ নিষেধ, অর্থাৎ নো এন্ট্রি এখানে লিখে দিয়েছে। যদিও আমি ভিডিও করার স্বার্থে একটু প্রবেশ করলাম, কিছুদিন পর আর প্রবেশ করা যাবে না হয়তো, বা বিনা অনুমতিতে বা বিনা প্রবেশ মূল্যতে। প্রবেশ মূল্য জানি না, তবে অনুমতি তোমাকে অবশ্যই নিতে হবে, কারণ নো এন্ট্রি এখনই লিখে দেওয়া হয়েছে, কারণ ছাদগুলো ভেঙে যাওয়ার অবস্থা। এটা কিন্তু কারণ নজর কেড়েছে অবশ্যই। এবং এই হচ্ছে সেই, এই মধ্যেই যে পোস্ট অফিসটা রয়েছে, সেই পোস্ট অফিসটা কিন্তু এই দেখো এখানেই দেখা যাচ্ছে পোস্ট অফিসটা, এই দেখো এখন টিকিটের সেই বাক্সটা ঝোলানো রয়েছে, এটা কিন্তু পোস্ট অফিস। চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো এবং পার হয়ে। বন্ধুরা দেখো ভিতর দিয়ে কিন্তু অনেক গাছ মরে গেছে, ওই দেখো দেখা যাচ্ছে, দেখো বিভিন্ন প্রকার কচু গাছ রয়েছে ভিতরে। আর বাঁ সাইড দিয়ে যতই যাবে সমস্ত কিন্তু বাঁশ গাছ চোখে পড়বে। বাঙালির পছন্দের একটা গাছ বাঁশ। বন্ধুরা যারা এখনও পারমদন ফরেস্ট দেখতে আসোনি বা কোনো অভয়ারণ্য এরকম দেখোনি, তাদের অবশ্যই আসা উচিত, কারণ ফ্রি করে দিয়েছে গভর্নমেন্ট, কতদিন ফ্রি রাখবে, আর ফ্রিও বড় কথা নয়। আমাদের চারপাশে প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে, অর্থাৎ সবুজের কাছাকাছি আসতে হয়, গাছপালার কাছাকাছি থাকতে হয়, বেশি বেশি সবুজ দেখতে হয়। দেখুন এই জায়গাটা, শুধু এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এবং আমার পছন্দের একটা গাছ। আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি আমার পছন্দের একটা খুব অনেক বড় এই গাছটা। দেখুন কি দারুণ লাগছে পিছন থেকে। এই সাইডে বয়ে গেছে ইসামতি রিভার, আর এই সাইডে কিন্তু পারমদন ফরেস্ট বা অভয়ারণ্য। দেখুন দুটো পরপর সময় আসছি, তবুও কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে জায়গাটা। কারণ তখন ঘুরেছিলাম তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, গাছগুলো খুব সবুজ ছিল, দারুণ দেখতে লাগছিল। আর এখন কিন্তু পাতা ঝরে গেছে, যেহেতু শীতকাল, এখনও গাছগুলো কিন্তু একটা অন্য রূপ ধারণ করেছে। দেখুন আমার কিন্তু এই যে পাতা ঝরা যে জায়গাটা বা এই যে দৃশ্যটা, এই ফুটেজটা কিন্তু আমার খুব পছন্দের একটা ছবি বা ফুটেজ। কারণ আমার খুব ভালো লাগে যখন গাছগুলো পাতা ঝরিয়ে ফেলে, অর্থাৎ হঠাৎ করে একটা অন্যরকম ব্যাপার লাগে।
এই জায়গাটা তো অসাধারণ লাগছে। কিছু দূর সামনে গেলে হয়তোবা সেই দুটো গাছ একসঙ্গে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে, ওই জায়গাটাও দেখতে পাবো। কারা যেন ভালোবেসে আলো জেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি প্ল্যান নাম্বার 464, অর্থাৎ 500 ঘর কাটিয়ে কিন্তু 400 ঘরে পৌঁছে গেছি। এই তো সামনে মোড় নিলেই আমার সেই প্রিয় জায়গাটা। যারা এরকম জঙ্গল সাফারি দেখতে ভালোবাসো, জঙ্গলে ঘুরতে ভালোবাসো, তাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এরপরে। বেথুয়া ডহরি যে অভয়ারণ্যটা রয়েছে ওইখানে যাব। এখানে তো বিভিন্ন প্রজাতির হরিণ আর বাদর রয়েছে। মোটামুটি ওখানে রয়েছে বিভিন্ন প্রজাতির হরিণ, খুব বেশি নেই, 4 থেকে না 5টা সম্ভবত হরিণ রয়েছে, কারণ ওখানে জঙ্গলের মধ্যে প্রবেশ করা যায়। এখানে তো জঙ্গলের মধ্যে প্রবেশ করা যায় না। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল অনেক বড় বড় কুমিরের মতোই দেখতে সাইজের অনেকগুলো ঘড়িয়াল রয়েছে, ওইগুলো একটু দেখানোর চেষ্টা করব। ভাগ্য ভালো থাকলে ওরা জলের উপরে উঠে থাকে এবং ওদের জলের উপরে উঠতে দেখা যায়। দেখুন এই সেই জায়গাটা। আর সামনে গেলেই সেই গাছ দুটো দেখা যাবে। যদি আর সকালের দিকে আসতে পারতাম ভিডিওটা আরও ভালো হতো, কারণ আমি যেদিকে হাঁটছি তার বিপরীত দিকে বা পিছন দিক থেকে হচ্ছে সূর্য আসছে। শীতকালে আসলে এই জায়গাগুলো দিয়ে হাঁটতে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করে হাঁটতে হয়, কারণ শীতকালে এই জায়গাগুলোতে, এই গাছগুলোতেই প্রচুর পরিমাণে যোগ দেখা যায়। দেখুন ওই যে দেখা যাচ্ছে ইসামতি রিভার, ইসামতি নদী পাশ দিয়ে বয়ে গেছে, আর তার পাশ দিয়ে এরকম ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। ভাবুন একবার দৃশ্যটা কত সুন্দর লাগে। এই গাছটা আমার খুব পছন্দের, এত বড় একটা গাছ এইভাবে হেলে রয়েছে। এই দেখুন দুটো গাছ এমনভাবে মিশে রয়েছে, দুর্দান্ত লাগে এই জায়গাটা আমার দেখতে। দেখুন তোমাদের জুম করে একটু দেখানোর চেষ্টা করছি ওদের। ওই দেখো রাস্তার উপরেই ওরা বসে রয়েছে। আমার কিন্তু ওদের প্রচুর ভয় করে, যদিও সামনে লাঠি নিয়ে হাঁটবো, এবং আমার চারপাশে কিন্তু ওরা অনেকগুলো রয়েছে। দেখুন আমার দুই পাশে কিন্তু ওরা ভরপুর অবস্থায় রয়েছে, এবং আমার মাথার উপরে তাকালেও দেখা যাবে। আমার ডানে বায়ে সমস্ত জায়গায় কিন্তু ওরা রয়েছে। দেখুন বাচ্চাটাকে কিন্তু কোলে নিয়ে নিল মা, তারপরে কিন্তু ওরা যাচ্ছে। দেখুন ওরা, ওই দেখুন। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি ওই জায়গাটা ছাড়িয়ে আসতে পেরেছি। কতগুলো ছিল তার মধ্যে দিয়ে হেঁটে আসতে পেরেছি, কারণ এইটা আমাকে লাঠি হিসেবে ইউজ করতে হলো। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু অনেকগুলো বাদর ছিল, এবং ওই আগের বার বলেছিলাম না বাদরকে দেখা যায় না, এইবার কিন্তু পুরোপুরি সরাসরি দেখতে পেলাম সামনে, এবং তোমরাও দেখতে পেলে। কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হলো, কারণ কি ক্যামেরা কখন টান দিয়ে নিয়ে যাবে ফোন তার ঠিক নেই। তারপরে আমার কাছে আবার রয়েছে চশমা, এই জন্য প্রথম দেখুন এটা কিন্তু বাঁচার একটা দারুণ মোক্ষম উপায়। এই জন্য যেখানে বেরোবেন, যে কোনো জঙ্গল সাফারিতে বেরোলে অন্তত একটা লাঠি রাখবেন হাতে, তাহলে অনেক কাজ দেবে। যেমন আমার এই লাঠিটা কিন্তু আমার যেমন মনোবল বাড়িয়েছে, তেমনি কিন্তু ওরা যখন লাঠি দেখে তখন ওরাও কিন্তু সরে থাকে। কারণ যতই হোক আমরা যেমন বাদরকে দেখে ভয় পাই, বাদররা অবশ্যই আমাদের দেখে ভয় পায়, কারণ ওরা না ওদের চেহারাটাতে পরিচিত, আমার চেহারার সঙ্গে ওরা কিন্তু পরিচিত নয়। সুতরাং চেহারার তো একটা ব্যাপার রয়েছে, আর সঙ্গে যদি একটা লাঠি থাকে, কারণ এই লাঠিতে সবাই জব্দ, আমি আপনি সে যেই বলুক। বন্ধুরা এই যে ভ্যানটা দেখছেন, এই ভ্যানটা করে কিন্তু ওখানে খাবার দেওয়া হয়। এবার এটা করেই খাবার দেওয়া হলো না এই ভ্যানটায়। বন্ধুরা ফরেস্ট থেকে কিন্তু বেরিয়ে এলাম, দেখো এই যে হচ্ছে ফরেস্টের গেট, তার থেকে বেরিয়েই কিন্তু এখন বাড়ি যাওয়ার আগে এখান থেকে কিছু একটা খেয়ে নেব। বন্ধুরা পারমদন ফরেস্ট থেকে বেরিয়েই কিন্তু দেখো বিভিন্ন দোকান রয়েছে এখানে। এই হচ্ছে মেইন গেট, গেটের সামনেই রয়েছে এই যে এই কাকুর দোকান। এই কাকুর দোকানটা কিন্তু আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই কিন্তু কাকুর কাছ থেকে, কাকুর সেখানেও দোকান ছিল,
কিন্তু যখন এখন স্কুলের গেট যেহেতু খোলে না, তার জন্য কাকু এখন এই পারমদন ফার্স্ট এখানে দোকান দেয়। একটা ডিম টোস্ট বানানো হচ্ছে। ও ডিম টোস্ট কত করে? 20 টাকা দিয়ে 20 টাকা করে। এখন ভিড় কেমন হচ্ছে পারমদনে? ভালো। কোন দিনটায় বেশি হয় ভিড়? রোববারে রবিবার। মোটামুটি রবিবারে কিন্তু পারমদনে প্রচুর ভিড় হচ্ছে। 23 তারিখ থেকে ফ্রি করেছে। 23 তারিখ না? হ্যাঁ, 23 জানুয়ারি থেকে ফ্রি করেছে। কতদিন ফ্রি থাকবে বলেছে? অনির্দিষ্ট কালের জন্য। আচ্ছা, এখন অবধি বলা হয় না যে এতদিন ফ্রি রাখা হবে, তাই কাকুর কাছে খেয়ে নিচ্ছি। অল্প দাও, ব্যাস ব্যাস। একটা ডিম টোস্ট খেয়ে নিলাম। এখানে কিন্তু ডিম টোস্ট মাত্র 20 টাকা করে। ওকে, এমনি সবসময় 20 টাকা নাও না একটু বেশি নাও? 25 টাকা নাও, তাই তো? মোটামুটি 25 টাকা একটা ডিম টোস্ট এখান থেকে যারা বেরোয়। আর কাকু বললো যে রবিবারে কিন্তু এখানে এখন বেশি ভিড় হচ্ছে। 23 তারিখ থেকে সম্পূর্ণ ফ্রি, সমস্ত টিকিট ফ্রি করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য, যতদিন তোমরা আসতে পারো, পরবর্তী নির্দেশ আগে অবধি। বন্ধুরা দেখো, এখানে কিন্তু সেই হোটেল অন্নপূর্ণা আগেরবার ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, এনাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া রইলই। দেখো, তোমরা যারা আসবে এইখানে কিন্তু এসে তারপর কন্ট্যাক্ট করতে পারো। এবং এই যে এই বাড়িটাও রয়েছে,